হাসিনা পালিয়ে গেলেও চুপ্পু কিন্তু রয়ে গেছিল। আপনার মাধ্যমে রুমিন ফারহানার একটু প্রশ্ন করতে চাই, উনি তো নাই এখানে, থাকলে সুবিধা হয়। উনি কোন পদ্ধতিতে এখন এই যে সংসদ সদস্য পরিচয় দেয়, এটা কোন সংবিধানের আলোকে দেয়? আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে তার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যেটার কাছে আমরা সবাই সমানভাবে যেতে পারি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা। দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যারা সম্মানিত অতিথি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছেন ABM মোশাররফ হোসেন, তিনি সংসদ সদস্য বিএনপি এবং তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। রয়েছেন মনিরা শারমিন, তিনি আহ্বায়ক জাতীয় নারী শক্তি। এবং রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, তিনি অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজকে বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত ৩৫ বছর পর একটা মোটামুটি সংসদের ভেতরে একটা উৎসব মুখর নির্বাচন দেখলাম, এবং সেখানে বেশ ভালোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ভালোভাবে বলতে যে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী, মানে তার নিজ দল যেটা থেকে তিনি পদত্যাগ করলেন, সেই দলের যিনি প্রধানমন্ত্রী তার সাথে যেমন তিনি যেন ফুল দিয়ে বরণ করলেন, বিরোধী দলে যারা ছিলেন তাদের সাথে কোলাকুলি করলেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেল। এটা বহুদিন পর এই সংসদ। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। ভোটদান নিয়ে আমি দেখছিলাম যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন যে ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন হয় না। তার কাছে মনে হয়েছে এই ভোটের ফলাফল আগে থেকেই পরিষ্কার ছিল। তো তাহলে এটাকে ভোট কেন বলবো? সুতরাং এটা মনোনয়ন নয়, এটা মনোনয়ন, এটা নির্বাচন নয়। আপনি কি এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সাথে উপস্থিত আমার সম্মানিত দুজন সহ আলোচককে শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই আমি এটার সাথে একমত। কারণ এই নির্বাচনটা এমন একটা নির্বাচন, যদিও আমরা আজকে সংসদে খুব একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ একটা পরিস্থিতি দেখলাম, কিন্তু তারপরেও আমি যদি বলি যে সকালবেলা যখন সংসদে ঢুকছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে যদি আসলে এই নির্বাচনটা হতো, এবং এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিএনপিরও সেরকম কোনো আপত্তি ছিল না, মানে জুলাই সনদে একমত ছিল। সুতরাং সেই জায়গা থেকে যদি আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হতো তাহলে সেটা আরও ভালো হতো। এবং দেখেন, এই 2/3 মেজরিটি যখন আসলে একটা দলের থাকে, সেখানে তাদের মনোনীত দলীয় রাষ্ট্রপতি সবসময়ই আমরা নিয়োগ হতে দেখেছি, এবং সেটার একটা খুব বাজে প্রেসিডেন্স কিন্তু আমরা দেখেছি যে হাসিনা পালিয়ে গেলেও চুপ্পু কিন্তু রয়ে গেছিল। তো এবং তার কিন্তু হাসিনার সকল দায় নিয়েই থাকতে হয়েছে যতদিন সে ছিল। সেই জায়গা থেকে আসলে এই যে দলীয় রাষ্ট্রপতি এবং এটা একেবারে আনকনটেস্টেন্ট রাখা, এবং 2/3 মেজরিটিতে এটা অবধারিতভাবে সেই দলের মনোনীত ব্যক্তিটাই হবে, এটা যখন হয় তখন দলের যত ধরনের মানে একটা রাষ্ট্রপতি পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো আসলে কোনো ব্যালেন্স নাই এখনকার যে পরিস্থিতি সেখানে। তো এবং এই নির্বাচনটা এমন একটা নির্বাচন যেখানে আসলে গতকালকে আসলে নেটিজেনরা সোশ্যাল মিডিয়াতে তারা আসলে অনেকেই মজা করছিলেন, অনেকেই বলছিলেন যে যখন নির্বাচন কমিশনার বলছিলেন যে এটা সরাসরি লাইভ দেখানো হবে, এই ভোটের ব্যালটের হিসাবটা, গণনাটা সেটা সরাসরি দেখানো হবে, তখন অনেকেই বলছিলেন হ্যাঁ অত্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচনটা হবে। কারণ মানে খুবই হাস্যকর ব্যাপার হচ্ছে যখন আসলে নির্বাচনের ফলাফলটা আমরা জানি যেটা অবধারিত, সেটা নিয়ে আসলে খুব বেশি সরাসরি সম্প্রচার করি বা কি, বা এটার এই আয়োজনটা তো আসলে একটা মানে নামমাত্র আনুষ্ঠানিকতা। তো সেই জায়গা থেকে আসলে যদি আমরা জুলাই সনদের ভিত্তিতে এই নির্বাচনটা করতে পারতাম, সেখানে এক ধরনের ক্রেডিবিলিটি থাকতো। এবং আমরা কিন্তু বারবার করেই বলেছি এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সিস্টেমটাই তো এই। আপনি কি ক্রেডিবিলিটি আশা করছেন এখানে?
এখানকার যে 70 অনুচ্ছেদ সেখানে পরিষ্কার করে বলা আছে যে দলের বাইরে গিয়ে বিএনপি যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই দলের বাইরে গিয়ে আরেকজন যিনি ধরেন আপনাদের প্রার্থী বা জামাতের প্রার্থী ছিলেন তাকে কে কে ভোট দিবে? অবধারিত এই রেজাল্টই হওয়ার কথা, সবাই জানেও, কিন্তু একদমই। সিস্টেমটাই তো এই। আপনি একদমই, এটা কিন্তু দেখেন 70 অনুচ্ছেদটার ব্যাপারেও কিন্তু আমি যদি বলি জুলাই সনদে কিন্তু এক ধরনের ঐকমত্য ছিল, এবং এখানেও কিন্তু বিএনপি আরো একটা বিষয় যুক্ত করেছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অনাস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটোর ব্যাপারে আমরা একমত হয়েছিলাম। বিএনপি পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছিল যে ন্যাশনাল সিকিউরিটি, এই বিষয়টাও অন্তর্ভুক্ত করা, এবং এই জায়গাতে এই তিনটা বিষয়ে আসলে ফ্লোর ক্রসিং করা যাবে। কিন্তু আমি যদি বলি যে এই নির্বাচনটা তো আসলে 1991 এর রাষ্ট্রপতি নির্বাচনের আইনে হয়েছে, সেখানে মানে এই 70 অনুচ্ছেদ কতটা প্রাসঙ্গিক বা সেটা আসলে কতটা কার্যকর ছিল, যদিও সরকারি দলের চিফ হুইপ তিনি বলেছেন যে এটা আসলে 70 অনুচ্ছেদ কার্যকর, তারপরেও এটা নিয়ে নানান ধরনের মন্তব্য আছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু তারপরেও যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে 70 অনুচ্ছেদ ছিল, কিন্তু এই 70 অনুচ্ছেদের এই ফ্লোর ক্রসিং এর ক্ষেত্রেও তো আসলে জুলাই সনদে আমরা একমত হয়েছিলাম। কিন্তু তারপরেও কিন্তু দেখেন এই রাষ্ট্রপতি নির্বাচনটা বলা ছিল যে গোপন ব্যালটের মাধ্যমে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের 2 কক্ষের মতামতের ভিত্তিতে হবে, সেটা হলো না। এবং এই 70 অনুচ্ছেদের যেই মানে যে ফ্লোর ক্রসিং এর ক্ষেত্রে যেটার ক্ষেত্রে আমরা একমত হলাম সেটাও হলো না। তাহলে আলটিমেটলি আমরা মানে এই এতদিন পর্যন্ত যত ধরনের কমিটমেন্ট, আমার মনে হয় যে বিএনপি সেই কমিটমেন্ট থেকে কেন সরে আসছে, এবং এই যে একটা আন্তরিকতা বা জোর করে আমার বিএনপির সংস্কারে সবাইকে মানে একমত হতে হবে, এটা তো আসলে এক ধরনের আগের সেই বাকশাল মনস্ক আমরা দেখছি। তো এটা তো আসলে আমরা এখন চাই না, কারণ আমরা অনেক দিন পরে একটা সুযোগ পেয়েছি, এই সংস্কারের সুযোগ, একটা পরিবর্তনের সুযোগ। এবং আমি বিশ্বাস করি বিএনপির মধ্যে এমন অনেক সংস্কারপন্থী মানুষ আছে যারা এই সংস্কারগুলোর জন্যই গত 15 বছর রাজপথে আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। কিন্তু এই ধরনের মানুষ আবার দেখি যখন আসলে ক্ষমতায় যায় তাদের যে পরিবর্তনটা, এটা আসলে মেনে নিতে খারাপ লাগে এবং খুবই হতাশাজনক। আচ্ছা, এই বিষয়টা নিয়ে এবিএম মোশাররফ হোসেন আপনার মতামত যদি বলেন। তিনি আরেকটা 3টা কারণের কথা বলেছেন আপনার এই রুমিন ফারহানা। তার দ্বিতীয় কারণটা ঠিক এই যে এত বড় অভ্যুত্থানের পর মানুষ যখন এরকম একটা সংস্কার চেয়েছে, সেই জায়গায় একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে পাওয়া গেল না, তিনি আফসোস করে বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ-আলোচক। আমি একটু আপনার মাধ্যমে রুমিন ফারহানার একটু প্রশ্ন করতে চাই। উনি তো নাই এখানে, থাকলে সুবিধা হয়। উনি কোন পদ্ধতিতে এখন এই যে সংসদ সদস্য পরিচয় দেয়, এটা কোন সংবিধানের আলোকে দেয়? এই সংবিধানের আলোকে তো নির্বাচন হয়েছে, জি। এবং এর আগে ওনার যে পরিচিতি আজকে, সেটা যে এই সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি নির্বাচন, সেটা কোন সংবিধানের আলোকে হয়েছে? এটা যদি উনি সামনে থাকতে, তাইলে আমার মনে হয় প্রশ্নটা জবাব দিতে পারতেন। আপনি একদিকে বলবেন আমি কনস্টিটিউশনাল শাসনকে আমি শক্তিশালী করতে চাই, অন্যদিকে আজকে আপনি একটা লক্ষণ তার ভালো যে উনি ভোটদানে বিরত ছিলেন, এটা ভালো যে আমি কাউকে দিলাম না। আমি একটু মনিরা শারমিনের কাছে প্রশ্ন করতে চাই। উনি বলেছে এই প্রক্রিয়ায় আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। তো এটা তো আমি মনে করি সেলফ কন্ট্রাডিক্টরি। একদিকে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা জানতো যে এই সিস্টেমে 88 ভোটের বাইরে বেশি এদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা কিন্তু তারা জানতো। তো জেনেও কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের বক্তব্যটা চাইল কি একটা বাহাবা নেওয়ার জন্য, তারা বলেছিল যে আমরা গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে চাই। আপনি দেখেন কথাগুলি, একদিকে আপনি বলছেন যে শক্তিশালী করতে চায়, একটা পাবলিক সেন্টিমেন্টটাকে আপনার পক্ষে নিতে চান, আবার আজকে বলছেন এইটাতে জনরায়ের প্রতিফলন ঘটে না, কারণ এখানে একটা আর্টিকেল 70 আছে। তো ওনারা তো পারতেন যে ঠিক আছে প্রার্থী দিয়েছে, ঠিকই আছে, আজকে ভোটদানে বিরত থাকতে পারতেন, কারণ ওনারা তো জানে যে পরাজয় নিশ্চিত। অর্থাৎ এই কথাগুলি বলে জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চায় না, বরং আপনি দেখবেন এই যে আমরা যেটা জুলাই সনদ, উনি বলেছে জুলাই সনদের এমনভাবে মনিরা শারমিনরা কথা বলে বা জামাত বলে যে মানে জুলাই সনদের কিছু হয়নি। তাহলে আমরা অধ্যাদেশের এই যে 98টি আমরা কিভাবে আইনে পরিণত করেছি, কিভাবে আমরা করলাম? যদি বিএনপি জুলাই সনদকে বাস্তবায়ন করতে না চাইতো, তাহলে তো 98টাকে আইনে পরিণত করতো না। বাকিগুলি দেখেন, বাকি যে 35টির মধ্যে জামাতে ইসলাম 16টাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি কয়টা দিয়েছে, এনসিপি কয়টা দিয়ে, কারণ এটা কিন্তু সংসদের এক্সপার্ট কমিটিতে এটা দীর্ঘ আলোচনা হয়েছে, এবং সেখান থেকে বিএনপি থেকে স্পষ্ট ভাষায় বলেছে যেগুলি আমাদের এখন পাস হয়নি
সময়ের বাধ্যবাধকতার কারণে আমরা এটা দ্রুত বিল এনে এটা পাশ করাবো। জি তো সেটা তো এই যে কনস্টিটিউশনাল যে চেঞ্জগুলি, যেমন আমরা যে কমিটমেন্টগুলি করেছিলাম, আমরা তো এখনো বলি এই যে সংস্কারের যে ধারণাটা, এটা বিএনপি এটার জনক। কারণ আমরা 31 দফা বিএনপির দিয়েছিলাম, এইটা আপনার মনে আছে? জনক আপনার 31 দফার আগে যে ভিশন 2030 ছিল বিএনপি, হ্যাঁ, সেখানেও আছে। সেইখানে পরিষ্কার করে এই 70 অনুচ্ছেদের কথা আমরা এখনো আপনারা বলি। মেনশন করেছেন হ্যাঁ। এবং এটা হওয়া উচিত না এবং এটার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। জি। আমরা বলেছি আর্টিকেল 70 আমরা সংশোধন করব। Right. আমরা এখন তো সেখান থেকে তো সরে যাইনি। আমরা বলেছি এই যে তা সেটা রাষ্ট্রপতি নির্বাচন করার আগে অধিবেশন হয়ে গেল, সেখানে আপনারা এটা বিল উত্থাপন করা গেল না? এটা দুইটা অধিবেশনের প্রথম অধিবেশন গেল আমরা জুলাইয়ের অধ্যাদেশগুলিকে বৈধতা দেওয়ার জন্য। দ্বিতীয় অধ্যাদেশে আমাদের যে এই নানা সংকট, নানা আইন পাশ করা নিয়ে কেটে গেছে। আমরা এই ধীরে ধীরে আমরা তো বলছি এগুলি সবগুলি উত্থাপন হবে। এই ক্ষেত্রে আমার তো মনে হয় বিরোধী দল আজকে এখানে কথা বলছে, তাদের তো 6 জন সংসদ সদস্য আছে জি। এবং জামাত ইসলামী আছে, তাদের জন্য তারা তো সংসদে এই নিয়ে কোনো প্রশ্ন তোলে নেই যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে আপনারা আর্টিকেল 70 সংশোধনের উদ্যোগ নেন। আজকে কেন তারা বলছে? অর্থাৎ রাজনীতিতে কথা বলার যে একটা স্পেস, সেইটাকে তারা কাজে লাগানোর জন্য এই কথাগুলি বলতেছে। আমি তো এখানে আছে বা স্যার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন বা আপনিও গণমাধ্যমে, জি। আপনি একটা এক্সাম্পল দেখান যে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে আর্টিকেল 70 সংশোধন করে আপনার রাষ্ট্রপতি নির্বাচন। আচ্ছা, তারা কিন্তু একটা কথা বলেনি। আচ্ছা। এখন তারা আগামী দিনে মাঠ গরম করার জন্য এই কথাগুলি আচ্ছা মোশাররফ ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন বিরোধী দলকে বলার অপেক্ষায় কি আপনারা আছেন, নাকি আপনারাও তো কমিটমেন্ট করেছিলেন? আমরা তো You করব, have- আমরা you তো have বলছি। promised, তো কিন্তু মানে আপনারা রাষ্ট্রপতি নিজেরা এভাবে- কেন করতেছেন না, না? রাষ্ট্রপতি এভাবে আপনাদের কেন মনে হলো না যে 70 অনুচ্ছেদ মানে এটা 70 অনুচ্ছেদ না, আমরা তো কনস্টিটিউশনাল আরো আছে আপনার প্রধানমন্ত্রীর কার্যকাল, আপার হাউস, আর্টিকেল ওগুলো তো 70, হইছে, হ্যাঁ, যেগুলো প্রেসিডেন্ট সমালোচনা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স, এই যে নির্বাচন কমিশন নিয়োগ আইন, রাষ্ট্রপতি হইলো না, তারপর 70 অনুচ্ছেদ হলো না, না, এগুলো এখন নিয়ে আপনারা হঠাৎ চিন্তা করে করেন নাই? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করবে এটা আমি জানতাম কেন? সে তো সংসদ অধিবেশনের যখন বিরতি মাঝখানে এই ঘটনা ঘটলো। জি ওটা এখন জানতেন এই না ঘটনার আপনারা? সময় আপনি কিভাবে এটা করবেন? বা বিরোধী দলতে এমন কোনো জোরালো দাবি ছিল না আমরা আর্টিকেল 70 আমরা সংশোধন করেই নির্বাচনটা করি, বরং তারা তো খুব উৎসাহ সহকারে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আজকে ভোট দিয়েছি। এবং আপনার যদি পার্লামেন্টের ভিতরের যদি পরিবেশটা আপনিই বলেছেন, এত চমৎকার পরিবেশ আমি দেখিনি, যে সরকারি দল বিরোধী দল খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে, কারণ তারা তো জানে ফলাফলে কি হবে, সেখানে এত একটা প্রশ্ন তারা করেনি। বরং আমি দেখেছি বিজয়ী রাষ্ট্রপতি যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে জামাতে ইসলামের আমির, এনসিবির আহ্বায়ক নাহিদের সবাই এসে অভ্যর্থনা জানিয়েছে, ফুল দিয়েছে, কোলাকুলি করেছে। তো সুতরাং এই একটা সার্বজনীন একটা বিষয়কে আজকে বিতর্কের মধ্যে ফালার জন্য খুব কৌশলে এই প্রশ্নগুলি উত্থাপন করা হচ্ছে। জি, ব্যাপারটা কি আসলেই তাই? ডক্টর কাজী মারুফ। ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে বর্তমান সংবিধানের আলোকে যদি দেখি কিংবা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আলোকে যদি দেখি, তাহলে রাষ্ট্রপতি এর যে নির্বাচন, সেটাকে আমি আসলে অনুচ্ছেদ 70-এর আলোচনা এবং জুলাই সনদের যে আলোচনা, এগুলো থেকে আলাদা রাখতে চাই। প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতির যে আসনটি আছে, আমাদের এখনকার যে শাসন প্রণালী আছে তার মধ্যে দেখলে এর দুটো দিক আছে। একটা হচ্ছে এটার একটা প্রতীকী দিক আছে, আরেকটা হচ্ছে এটা রাষ্ট্র শাসন সংক্রান্ত একটা দিক আছে। প্রতীকী দিকটা এরকম যে রাষ্ট্রপতি এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা জায়গা যাকে আমরা মনে করি যে রাষ্ট্রের সর্বাধিনায়ক, একদিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ এক ধরনের অভিভাবক। আমরা জানি যে বর্তমান সংবিধান তাকে অনেক নির্বাহী কোনো তেমন ক্ষমতা দেয়নি, ফলে শাসন সংক্রান্ত যে কাজ তার বাইরে কিন্তু একটা স্থিতিশীলতার প্রতীক, একটা রাষ্ট্রের চলমানতার ধারাবাহিকতার একটা প্রতীক হিসেবে কিন্তু এই জায়গাটাকে দেখা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটার তার শাসন প্রণালী সংক্রান্ত কতগুলো দায়িত্ব আছে। যেমন আমরা জানি যদি ইমার্জেন্সি দিতে হয় তখন একটা ইস্যু আছে, যখন সরকার অর্থাৎ নির্বাচন যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু প্রবর্তন আমরা ফেরত যাচ্ছি, তখন একটা প্রশাসনিক দায়িত্ব আছে এবং আরও কিছু প্রশাসনিক আইন প্রণয়ন সংক্রান্ত তার কিছু দায়িত্ব আছে। তো এই দায়িত্বগুলো এবং এই প্রতীকী জায়গাটা থেকে যদি দেখি, তাহলে আসলে এই নির্বাচনটা অ্যাজ সাচ যেভাবে এটা খুব খুব প্রতিদ্বন্দ্বিতাময়, প্রতিযোগিতাময় হয়ে উঠতে হবে, এটা খুব বড় শর্ত না। কারণ আমরা সব কিছুর ঊর্ধ্বে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে তার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই যেটার কাছে আমরা সবাই সমানভাবে যেতে পারি। সবার একটা দাবি আছে, সবার কাছেই তার একটা গ্রহণযোগ্যতা আছে। অর্থাৎ সব কিছুর পরে শেষ কথার জায়গাটা হচ্ছে আমাদের
রাষ্ট্রপতি জায়গা। ফলে এটাকে আমরা খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় করে এখান থেকে একেবারে বাছাই করে একটা আরও একজন মানুষকে নিয়ে আসতে পারতাম, সেটাতে আমাদের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে যে পরস্পরের ভিতরে যে এক ধরনের হস্টালিটি বিরাজ করছে এবং এক ধরনের যে উত্তপ্ত এবং পরস্পরের অশ্রদ্ধা এবং পরস্পরকে এক রকমের নিচু করার যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, সেই ক্ষেত্রে এরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতাময় নির্বাচন দিয়ে কোনো একটা কাউকে বের করে আনা, সেটা খুব বিতর্কের ঊর্ধ্বে যেতে পারতাম বলে আমার কাছে মনে হয় না। ফলে এখন যেভাবে হয়েছে, এইটা যিনি হয়েছেন তার তো একটা বিশেষ রকমের ইমেজ আছে, সেটাকে বাইরে রেখেই, অর্থাৎ তিনি তার ব্যক্তিগত ইমেজ এবং কর্ম ও অর্জন সেগুলো দিয়ে তিনি বিতর্কের ঊর্ধ্বে, কিন্তু প্রতিষ্ঠানটা কিন্তু বিতর্কের বাইরে না। এবং সেটা বাইরের এই কারণেই, তার প্রধান কারণ ৭০ অনুচ্ছেদ না, তার প্রধান কারণ হলো যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার যে ভারসাম্যহীনতাটা আছে সেটা, এবং সেই বিষয়টা কিন্তু অ্যাড্রেস হয়েছে আমাদের জুলাই সনদে। এবং দুর্ভাগ্যজনক তো ভাবে এটা সত্যি যে এখন পর্যন্ত যে ক্ষমতাসীন যারা আছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে যতটা লিপ সার্ভিস আছে, কিন্তু বাস্তব উদ্যোগগুলো কিন্তু তার সঙ্গে খানিকটা মিলছে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সেটা মিলছে না। আর ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গটা কিন্তু আমরা এতবার আলোচিত হয়েছে, গবেষণা হয়েছে, সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে কিন্তু না, তার চেয়ে বড় গভীর সংকট। সেই সংকটটা হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক নেতা, অর্থাৎ যারা জনপ্রতিনিধি, তারা স্বাধীনভাবে তাদের মতামতগুলো সংসদে পেশ করতে পারছেন না। তাদেরকে দলীয় যে আবরণ তার ভেতরে থেকে করতে হচ্ছে, অর্থাৎ সে তার দলের গৃহীত যে নীতি, সেই নীতিগুলোর সমালোচনা করতে পারেন না, তার বিরুদ্ধে তিনি কোনো রকম মতামত রাখতে পারেন না। এইটাও আবার কিন্তু দেখবেন যে ৭০ অনুচ্ছেদকে আমরা কালকে হঠাৎ করে সংশোধন করে দিলাম, কালকে আমরা এটাকে মুছে ফেললাম, তাহলে যে আমরা সব কিছু বদলে ফেলবো সেটাও কিন্তু না। কারণ আপনি ধরেন আমাদের যে তোষামোদী সংস্কৃতি আছে, আমাদের যে এই যে এক ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আমাদের রাজনীতির মধ্যে বিরাজ করছে, সেই রাজনীতিতে আজকে যদি ৭০ অনুচ্ছেদ নাও থাকে, তাহলে কিন্তু ধরেন বিএনপির যে সমস্ত সংসদ সদস্যরা আছেন, তারা কি মনে করেন যে তাদের দলীয় প্রধান তাকে সমালোচনা করবেন? এটা খুব আনলাইকলি একটা ঘটনা ঘটবে। অর্থাৎ সেটার পেছনে না এই ৭০ অনুচ্ছেদ নিয়ে যখন কথা হয়, তখন কথা এই পর্যায়ে হয়, কারণ সুরঞ্জিত সেনগুপ্ত এইটা নিয়ে, মানে ওই সময় এই যে ২০০৮-এর যে পার্লামেন্ট, সেই সময় এই ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেক আলোচনা তখন হয়েছে। আমাদের কিন্তু ৭২-এ যখন আমাদের সংবিধান, আমাদের গণপরিষদের যে বিতর্ক, সেখানেও কিন্তু এই ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু তখনও ভিন্ন মত ছিল। অর্থাৎ অনেকে না, এইটা যদি না থাকতো, এই জায়গায় বলা হয় যে এই সংসদের মধ্যেই তো গণতন্ত্র নাই, এটার মধ্যে যদি কেউ থেকে থাকতেন যে কর্নেল অলির তাকে তিনি পছন্দ করছেন, তাকে তো ভোট দেওয়ার তার সুযোগ নেই। সো এইখানে এই যে মানে গণতন্ত্রের চর্চা সংসদের ভেতরেই নাই, সেই প্রশ্ন যদি কেউ তোলে, সেটা কি অবান্তর বা অমূলক? অবান্তর না, কিন্তু আপনার ভোট পর্যন্ত যাওয়ার দরকার নেই তো। আপনি ধরেন সরকার একটা বাজেট দিয়েছে, জি, সেই বাজেট নিয়ে সমালোচনা করতে তো আপনার কোনো ৭০ অনুচ্ছেদ ভঙ্গ হচ্ছে না, আপনি কি সেটা করছেন? আপনার অর্থাৎ এটা হচ্ছে যে আইনের ব্যাপার, মানে সরকারি দলের বাইরে তিনি যাচ্ছেন না, স্বপ্রণোদিত হয়েই যাচ্ছেন না, সে নিজ থেকেই যাচ্ছেন না। ফলে এটাকে আমরা অবশ্যই, আমি এটা দিয়ে কোনোভাবেই বলতে চাচ্ছি না যে ৭০ অনুচ্ছেদ আমাদের থাকা দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অসংখ্য গবেষণা আমরা করেছি, দীর্ঘ আলোচনা হয়েছে যে ৭০ অনুচ্ছেদ আসলে বাংলাদেশের সংসদকে কার্যকর করার জন্য একটা বড় রকমের প্রাতিষ্ঠানিক বাধা। এই বাধাটা আমাদেরকে সরাতে হবে। এটা কিন্তু সরিয়ে ফেললে যে আমরা যেটা চাচ্ছি, যে গণতান্ত্রিক উন্মুক্ত পরিবেশে আমরা চাচ্ছি সংসদের মধ্যে, সেটি কিন্তু অর্জন করে ফেলবো, এটা ভাবাটা খুব মানে এই পর্যায়ে খুব উচ্চাশা হবে। এটা পরিষ্কার। মনিরা শারমিন, এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনারা এই যে মোশাররফ সাহেব যেটা বললেন যে সংসদে কিন্তু এই নিয়ে আসলেই কোনো আলোচনা হয় নাই, ৭০ অনুচ্ছেদ বাতিল করতে হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন হবার পরে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো কথা আসে নাই। কথা আসছে যে হ্যাঁ, রাষ্ট্রপতিকে সংসদ বা সংসদের বাইরে, মানে চুপ্পু সাহেবকে সরানোর বিষয়ে, কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা কিন্তু মানে আগের অধিবেশনেও হয় নাই, পরেও হয় নাই, আজকেও হয় নাই। তাহলে আপনারা এই যে অভিযোগটা যে মাঠ গরম করার জন্য আপনারা এই আলোচনাগুলো তুলছেন, সেটা কি আসলে উড়িয়ে দেওয়ার মতো সুযোগ আছে কিনা? আচ্ছা, প্রথমত দেখেন, এটা কোনোভাবেই সেলফ কন্ট্রাডিক্টরি না। কারণ আমাদের মনে হয় প্রত্যেকে মানে দিনের মধ্যে একবার বোধহয় আমরা এই সংস্কার
মানে সংবিধান সংস্কার পরিষদে কেন শপথ নেওয়া হলো না, এই প্রশ্নটা আমরা প্রত্যেকদিন তুলি। তো এবং আজকে যখন আমি বললাম যে জনাব নাহিদ ইসলাম তিনি আজকে ওনার বক্তব্যে বলেছেন যে এই যে একটা নির্বাচন হচ্ছে এটা তো আসলে আনকনটেস্টেন্ট, এবং এটা জুলাই সনদের ভিত্তিতে যদি হতো তাহলে এই জায়গাটা আর একটু স্ট্রং হতো। কেন স্ট্রং হতো, কেন এই সংবিধান সংস্কার পরিষদের শপথটার কথা আমরা বারবার বলছি, কারণ হলো এইখানে যদি রাষ্ট্রপতি নির্বাচন যদি ওইভাবে হতো যে জুলাই সনদের ভিত্তিতে, তাহলে আসলে কি হতো, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের যে মনোনীত ব্যক্তি কম্পারেটিভলি নিউট্রাল মানুষকেই হয়তো প্রপোজ করতো, তারা প্রপোজ করতো এবং এরপরে সবগুলো নাম নিয়ে র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে একজনকে সিলেক্ট করা হতো। সুতরাং প্রত্যেক দলের একটা ইন্টেনশন থাকতো যে মোটামুটিভাবে নির্দলীয় বা হয়তো পুরোপুরি তাদের দলের না বা গ্রহণযোগ্য এমন কিছু নামই সাজেস্ট করা। সুতরাং সেই জায়গা থেকে একটা নাম হয়তো আমরা নিতে পারতাম, বা সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের গোপন ব্যালটের মাধ্যমে সবাই তাদের মানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সত্যিকার অর্থেই দেয়া হতো। এবং দেখেন রাষ্ট্রপতির ক্ষমতা মানে এটাই তো সমস্যা যে প্রধানমন্ত্রী স্যার যেটা বললেন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির আসলে ক্ষমতার ভারসাম্য নাই বাংলাদেশে। কারণ প্রধানমন্ত্রীর মতই হচ্ছে রাষ্ট্রপতির মত, এবং তাকে এই মতে মানে মতামত দানে বাধ্য করার যথেষ্ট রকম তরিকাও এই সংবিধানে আছে। তার মানে আমরা কি যেখানে একমত হলাম সেখানে কি করা হলো যে সেখানে আমরা আরো কিছু ক্ষমতা দিলাম। সেই ক্ষমতাগুলো কি কিছু কিছু জায়গা থেকে আমরা বলছি যে এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তারপরে সদস্য, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, তারপরে এনার্জি রেগুলেটরি কমিশন, এই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে তাকে একটা ক্ষমতা দেওয়া। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আসলে কিন্তু আমরা কিন্তু এখানে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করতে পারতাম। হ্যাঁ, সেটা প্রধানমন্ত্রীর মানে তার মানে কি বলবো মনোরঞ্জন করে চলার আর সেই ব্যাপারটা তার মধ্যে থাকতো না, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এখন এই জন্যই আমরা বারবার করে বলছি যে এই যে সংবিধান সংস্কার পরিষদে যদি শপথটা নেওয়া হতো তাহলে এই জায়গাগুলোতে মানে বিষয়টা হতো। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, বিএনপির একটা অসুবিধা আছে, তারা মাঝে মাঝে যেটা চায়, যখন আসলে এই সংসদ শুরু হলো তখন ওনারা বললেন যে আমরা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারটা দিতে চাই, আপনারা এটা নেন, মানে দান খয়রাতের মতো আর কি, যে ঠিক আছে আমরা তো সরকার গঠন করছি, 2/3 আমাদের আছে, জুলাই সনদ নিয়ে আমরা অত চিন্তা করতেছি না, যেহেতু আমাদের 2/3 আছে এবং আমরা সংবিধান সংস্কার পরিষদে আমরা শপথ নিই নাই, তাহলে এটা দান খয়রাতের মতো, ঠিক আছে ওরা যেহেতু আছে এতগুলো সিট পাইছে তাহলে ডেপুটি স্পিকারটা ওদের থেকে দেন। তো বিষয়টা তো আসলে এরকম না, দান খয়রাতের বিষয় না তো ব্যাপারটা, বা আপনার মানে সরকারি দলের মনোপুত তার যেটা মনে হবে সেটা মানে বিএনপির মতো করে সংস্কার, সেটা তো আসলে আমরা চাই না। আমরা তো একমত হয়েছিলাম, আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম এবং গণভোট তো আপনার গণভোটের কথা দেখেন কোথাও নাই, এটা একেবারে সিন আউট হয়ে গেছে। গণভোটের ম্যান্ডেট, আপনি রাজনৈতিক দলগুলোর নানান ধরনের চাতুরি থাকে, নানান ধরনের দলীয় এজেন্ডা থাকে, আমি সেগুলোর কথা বাদ দিলাম, আপনি জনগণের কাছে গেছেন। তো এই প্রধানমন্ত্রী, এই জনাব তারেক রহমান, তিনি তো এই গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা করলেন, উনি মানুষকে কথা দিলেন যে আপনারা যদি হ্যাঁ দেন তাহলে আমরা যদি সরকার গঠন করি আমরা এই জায়গাগুলোতে সংস্কার করতে বাধ্য থাকব। এই জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো উনিও এই একই কথা বললেন। এই একই কথা বলে একজন রাজনীতিবিদের ক্রেডিবিলিটি তাহলে কোথায় থাকে যখন জনগণের সাথে তারা কমিটমেন্ট করলো এবং সেটা পরবর্তীতে এসে সেই জায়গাটা ভঙ্গ করলো। এবং আমরা যতবার করে বলছি যে এই সংবিধান সংস্কার পরিষদে আপনারা শপথ নেন, ততবার এই জায়গাটাতে নানান ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে আমরা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি না, শুধু সংস্কার বলি। আবার দেখেন আজকে এখানে যখন আসলে এই যে স্যার যেটা বললেন যে এই আজকে রাষ্ট্রপতি নির্বাচনের একটা প্রতীকী জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যে আনকনটেস্টেড ভাবে একজনকে দলীয়ভাবে মনোনীত করা হলো, বিরোধী দল থেকে একজনকেও দেয়া হলো না, এইভাবে যাতে না হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য বিরোধী দল থেকে এই একটা উদ্যোগ নেওয়া হলো যে অলি আহমেদকে ওনাকে দেয়া হলো না। কিন্তু প্রশ্নটা অন্যভাবেও আসে। কিভাবে আসে? আপনি এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছিলেন, আপনি ডেপুটি স্পিকারের কথা বলছিলেন, আপনি ওই যে দুইটা শপথ নেওয়ার কথা বলছিলেন, এগুলো কিছুই যখন হলো না, জামাত কিংবা এনসিপি তারা কিন্তু এই সংসদেই তারা প্রতিনিধিত্ব করছে, ওয়াকআউটও করছে, বাইরে গিয়ে তারা কর্মসূচিও দিচ্ছে, সবই তো হচ্ছে। কিন্তু এই জায়গায় এই যে সংবিধান সংশোধন যে কমিটি তারা করেছে, সেইখানে তাদের এখান থেকে 2 জন বা 3 জন 5 জন দেওয়ার কথা ছিল, সেই জায়গায় একটু দিলে, যেহেতু আপনি এই সংবিধান মেনেই এই রাষ্ট্রপতি নির্বাচনে আপনি অংশ নিলেন, সেই জায়গাটায় আসলে এটা কি আসলে পরিকল্পিত নাকি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। দেখেন, এই সংবিধান ততদিন পর্যন্ত তো আমাদের মানতে হবে যতদিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদে সবাই মিলে না বসে, যতক্ষণ পর্যন্ত আমরা সংবিধানটা সংস্কার না করি, রাইট? এইটুকু তো আমরা একমত। তাহলে দেখেন, এখন
আপনি বলছেন যে সংবিধান সংশোধন কমিটিতে কেন আমরা কাউকে দিলাম না, আবার আমরা তো এই জায়গাগুলোতে এই যে আজকে যেরকম একটা পরিবেশ তৈরি করার জন্য হোক বা যেই জন্যই হোক আমরা হচ্ছে ভোট দিলাম, তারপর আমাদের রাষ্ট্রপতি ক্যান্ডিডেট দিলাম। এখন দেখেন, আমরা যখন আসলে এই জায়গাগুলোতে একমত হই বা আমরা এই ধরনের রাজনৈতিক কালচারটা ঠিক রাখার জন্য যখন আমরা আসলে এই জায়গাগুলোতে একমত হই, তখন কি মানে বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি ধরনের কথা আসে আমি আপনাকে বলি। আজকে জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বিরোধী দল ৭০ ধারা মেনে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন, এতে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ তারা নিয়েছেন তা যে তা যে সাংবিধানিকভাবে টেকে না সে স্বীকৃতি তারাই দিলেন। এখন ধরেন রাজনীতিবিদ হলে তো ধুরন্ধর হইতে হয় না, রাজনীতিবিদ হইলে সবসময় একটা বাটপাড়ি বা চাতুরি চিন্তা ভাবনা করে নিয়ে থাকলে হয় না। মানে ব্যাপারটা যদি এরকম হয় যে আজকে হচ্ছে আমরা এখানে মানে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের লোকজন সেটাতে ভোট দিয়েছে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, এটা মানেই যদি আসলে কোনো রাজনীতিবিদ বুঝাতে চান যে আমরা আর সংবিধান সংস্কার পরিষদ চাই না, এইটা আসলে কি গাজাখুরি যুক্তি আমি বুঝি না। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এখন যদি আমরা সংবিধান সংশোধন যে কমিটি আছে সেখানেও যদি ৩-৪ জন দিতাম, তাহলে বলতো হ্যাঁ বিরোধী দল তো আসলে মেনেই নিয়েছে সংবিধান সংশোধন, তাহলে তো সংবিধান সংস্কার চায় না। প্রশ্ন তো ওই জায়গাটাই, মেনে তো নিচ্ছেন না মেনে নিচ্ছি না, তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন? না এইটা তো খুবই অদ্ভুত ব্যাপার, এটার সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। আপনাকে এটা কে বললো? বা এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে যুক্তি, এটা একটা ফাও যুক্তি, এই যুক্তি কোনোভাবেই খাটে না যে এইখানে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলে এই সংবিধান সংস্কার পরিষদের ম্যান্ডেট থেকে আমরা সরে আসলাম, এটা তো হয় না। এটা তো গণভোট, এটার ম্যান্ডেট হচ্ছে গণভোট, এটা তো আমাদের সাথে কোনো ম্যান্ডেট নাই। তো বিএনপি এনসিপির সাথে বা জামাতের সাথে তো কোনো কমিটমেন্টে আসে নাই, বিএনপি জনগণের কাছে কমিটমেন্টে গেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের কাছে এই কমিটমেন্টে গেছে এবং গণভোটটাকে গুরুত্ব দিতে হবে। দিস ইজ দ্য এখন প্রাইমেস্ট ম্যান্ডেট। জি, পরিষ্কার। এবিএম মোশাররফ হোসেন, আপনি এই বিষয়গুলো নিয়ে একটু বলেন। না, আমি একটা জিনিস লক্ষ্য করি যে আপনার এই নির্বাচনটা হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিন্তু বর্তমান যেই সংবিধান আছে এই সংবিধানের আলোকে। বিরোধী দল সংসদে যাচ্ছে, আলোচনা করছে, কমিটিতে অংশগ্রহণ করছে, তাদের মতামত দিচ্ছে, রাজনীতিও করছে। আপনি যেটা বললেন, বাইরে সংসদে এক কথা, বাইরে গিয়ে আরেকটা কথা। ওনারা যে কথাটা আজকে সালাউদ্দিন আহমেদ, আমি যতটুকু বুঝি উনি তো সঠিকই বলেছে। আপনি যদি সংবিধান পরিষদের শপথ নিয়ে থাকেন তাহলে তো আজকের এই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করার কথা না, কারণ আপনি একদিকে সংবিধানের মধ্যে থাকতে চান, অন্যদিকে আবার রাজনীতিটাও আপনি করতে চান, দুইটা বিষয়। এখন ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেক কথা হয়েছে। আমি যতদূর জানি, আমার সনটা মনে নাই, এই ৭০ অনুচ্ছেদ কিন্তু ভারতের সংবিধানে ছিল না। এটা মনে হয় স্যার ৭০ দশক হইতে পারে এরকম। একজন এমপি সকালবেলা এক দলে জয়েন করলেন, মানে যেই দলে উনি নির্বাচিত ওই দল থেকে আরেক দলে জয়েন করলেন, বিকেলে উনি আবার আরেক দলে জয়েন করলেন। তারপর কিন্তু ভারতের সংবিধানেও এই আর্টিকেল 70 কিন্তু এখন সংযোজন করা হয়েছে। এখন কি মনিরা শারমিনরা, এনসিপি অথবা বিরোধী দল চায় যে বাংলাদেশের সরকার সকালে বিকালে চেঞ্জ হোক? না, কিন্তু তাহলে বিএনপি তার এই যে কমিটমেন্ট ছিল যে তারা ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলবেন এবং সেটা না, আমরা তো এখনো তো আমরা বলছি, আমরা তো বলেছি যে কথাটা মনিরা শারমিন স্বীকার করেছে যে এখন সংবিধানে আছে যে 4টি বিষয়, যে আপনি 70 আর্টিকেল দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। আমরা কিন্তু ফিক্সড করে দিয়েছি। আমরা বলেছি যে আপনার এই যে আস্থা ভোটের ক্ষেত্রে আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, আপনি বাজেট প্রণয়নের ক্ষেত্রে ভোট দিতে পারবেন না, আপনি ওই যে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে দিতে পারবেন। আরেকটা জানি কি আছে, তিনটাই না, এখন বর্তমানে 4টা বিষয় ইম্পর্টেন্ট। আমরা তো বলেছি যে এইগুলির বিষয় শুধু ভোটের ক্ষেত্রে আপনি এখানে আপনার ক্ষমতা প্রয়োগ হবে। আমি এখন সরকারের বিরুদ্ধে যে কোনো বিষয়ে আমি বিএনপির বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারি পার্লামেন্টে, কিন্তু আমার কিন্তু মেম্বারশিপ যাবে না। কিন্তু যখনই ভোটিং প্রশ্ন আসবে তখন যদি আমি দলের পক্ষে ভোট না দিই তাহলে তখন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সুতরাং আপনি তো উন্মুক্ত আছে। তো আজকে যে কথাটা বলছে যে রাষ্ট্রপতি নির্বাচন একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে করা হচ্ছে, তাহলে আপনি সংসদে এটা নিয়ে কথা বলতেন, চিৎকার করতেন, বলতেন, দাবি করতেন, ওয়াক আউট করতেন, তাহলে জাতি বুঝতো যে আপনি রিয়েল একটা ফাইট করছেন। কিন্তু এটা তো একটা মেকি না, এটা সাথে সংস্কার পরিষদের কোনো সম্পর্ক নাই। তো একটা মেকি জিনিস আপনি এটা বলতেছেন। এক আরেকটা যে জিনিস, ওনারা জুলাই সনদ বাস্তবায়ন চায়, আমরা তো চাই অক্ষরে, আমরা বলছি না অক্ষরে অক্ষরে। তো জুলাই সনদ তো আছে, আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেবো, তো ওনারা কি নিয়েছে? না, গণভোটে তো আপনারা তো দেন নাই। না, আমরা তো অফার করেছি, ওনারা নিতেন, নিয়ে প্রক্রিয়াটা শুরু করতেন। একদিনে আপনি যদি 100% একদিনে করেন, তা আমি এটাকে ডেমোক্রেসি বলি না, এটা আমি কি বলি আরেকটা শরীয়তের একটা নমুনা।
কারণ সবার মতামতকে এক জায়গায় করাই তো আমরা ডেমোক্রেসির মূল সাফল্যটা। এখন সবই যদি আমি এনসিবির কথা, জামাতের কথা, তাহলে তো অন্য দল যারা 2/3 মেজরিটি পেয়েছে জনগণ, না, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করেন তারা তাহলেই হ্যাঁ গণভোট আমি অবশ্যই বাস্তবায়ন করবো। আমি তো আসছি ওই জায়গায়। এরা এই 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 স্লোগানটা এরা ডেইলি দেয় যে গণভোট মানে না। আপনি দেখেন গণভোটের 4টা প্রশ্ন ছিল স্যার, সেটা তো একটা গবেষক, সে দেখুক 3টা হলো কনস্টিটিউশন আমি এই সংশোধন করবো। 4 নম্বর কি ছিল, যে রাজনৈতিক দলগুলি ঐক্যমতের আলোচনায় যে বিষয়গুলিকে নোট অফ ডিসেন্ট দিয়েছে নির্বাচনী ম্যানিফেস্টোতে সেগুলি উল্লেখ করবেন, জনগণ যদি তার পক্ষে রায় দেয় তাহলে সেটা সে বাস্তবায়ন করবে। তাহলে আপনি তো 4 নম্বর এককভাবে জনগণ তো আমাকে 56% ভোট দিয়েছে, তা আমি কোথায় জনগণকে কোথায় ফেলবো? তাহলে প্রথম দিনটা নাই হয়ে গেল। সিঙ্গেল আমি কিন্তু আমাকে ইন্ডিভিজুয়াল দিয়েছে, আর সামগ্রিকভাবে আপনাকে 69% দিয়েছে। তাহলে আমার 56 যে কামে 213 সিট আমাকে নির্বাচন, আমার কি কোনো মূল্য নাই? আমি তো আগেই কমিটমেন্ট করেছি যে আমি এই বিষয়গুলি আমার আপত্তি আছে, আমি ক্ষমতায় গেলে জনগণ যদি আমাকে রায়, জনগণ তো আমাকে রায় দিয়েছে। আপনি কি জনগণ রায়কে যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনমতামতকে বিশ্বাস করেন, তাহলে আমি এটাকে ফেলে দেবো? আর আরেকটি বিভাগ আপনি দেখেন, ওনারা বারবার জুলাই সনদের কথা বলে। স্যারের নিশ্চয়ই এই সম্বন্ধে একটু খেয়াল আছে আপনার। স্পষ্ট ভাষায় বলা আছে 1 দফা থেকে শুরু করে 47 নং দফা পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। তা আজকে যদি আপনি সংবিধান সংশোধন না করেন তাহলে আপনি এগুলো বাস্তবায়ন করবেন কিভাবে? আপনি বলতেছেন ওই যে পরিষদ, সাংবিধানিক পরিষদ। কিন্তু আপনি ওখানেই তো বলা আছে যে সংবিধান সংশোধনের মাধ্যমে আপনি করবেন। না, আপনি কি মূলনীতি চেঞ্জ করতে পারবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া? এটা কি মানে আমার মূলনীতি আপনি তো সংসদে বসে এটা করতেই পারবেন না, এটা তো আপনার ক্ষমতা নাই। তা আমি ক্ষমতা নাই আপনাকে এই যে এবার যে আপনি গণভোট করলেন, অনেক কথা তো আমরা বলতে চাই না, বলতে চাই না। আপনি পৃথিবীতে কোথাও দেখেছেন আগে গণভোট হয় তারপরে সংশোধন হয়? আপনারা তখন তাহলে একমত হলেন কেন? তখন বলতেন যে আমরা গণভোট করব না। আমি মনে করি এখনো যদি সংবিধান সংশোধন আপনি করেন, যদি বেসিক চেঞ্জ করেন, আপনাকে আবার গণভোট দিতে হবে। হ্যাঁ, আপনারা আবার গণভোট দেন। আবার গণভোট এখন এই গণভোটের প্রশ্ন তো বিএনপির পক্ষ থেকেই আসছিল, আসছে, কিন্তু ওই প্রেক্ষাপটটা ওই সময় টাইম ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার এনসিবি জামাত ইসলামীর যে গভর্নমেন্ট সমর্থিত যে গভর্নমেন্ট ছিল ডক্টর ইউনূস, তারা কি বলেছিল তখন? বলেছিল না যে এই সরকারের বৈধতা 2029 সাল পর্যন্ত, কারণ হাসিনার পার্লামেন্ট 29 সালে শেষ হওয়ার কথা, কিন্তু তারা এই ন্যূনতম এইটা ধারণাটা তাদের কাজ করে না যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, রাষ্ট্রপতি ক্যাবিনেট ভেঙে দিয়েছে, তাহলে কি আর ওই সংসদের মেয়াদ থাকে? সংসদ তো বাতিলই হয়ে গেছে। না, কিন্তু তারা বলে 29 সাল পর্যন্ত বৈধতা আছে ওই নির্বাচনের কারণে। না, এটা কেউ বলতেছে না। আচ্ছা, এইটাই বলেছে কেউ বলতেছে আচ্ছা, না। এইটা তো কথার কথা, অনেক কথা শোনা গেছে, না, এটা শোনা বলেছে, যাওয়ার মতো ডাইরেক্ট না, একটা তারা কথা। বলেছে টক শোতে আমাদের সাথে ফাইট করেছে। তাহলে না, 3 মাসের মধ্যে নির্বাচন তারা হওয়ার কথা, আপনারা যদি সরকারের ওটা অংশ না। বৈধ ভাবেন। কেন 3 মাসে হয় না, কেন সেইটা আপনাকে দেখতে হবে। না, আমরা আমরা- যখন বাংলাদেশে সাংবিধানিক একটা শূন্যতা দেখা দিয়েছে, তখন আপনি যখন সুপ্রিম কোর্টে গিয়েছেন 106 এর অধীনে, তারা স্পষ্ট বলেছে এইটা সংবিধানে নাই, কিন্তু ডক্টর নেসির আলোকে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করা যেতে পারে, কিন্তু সেখানে তারা কোনো টাইম ফ্রেম দেয় নাই। এটা কথা আপনি লক্ষ্য করতে টাইম ফ্রেম দেয় না। হ্যাঁ। আপনারা যার জন্য রাজনৈতিক দল 18 মাস থাকার সে বৈধতা তাদের ছিল। আপনারা যখন তাদেরকে নিয়োগ করেন তখন সেই সময় সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করেছে কতদিনের যে জন্য? আপনারা কতদিনের জন্য। আপনাদের পক্ষ থেকেও বলা হয় নাই, এনসিপি তো সেই সময় এনসিপিতে গঠন হয় না, এনসিপির যারা নেতারা তারা বসিয়েছেন, সেই সময় তারা কোনো কথা বলতে পারেন না, উপদেষ্টারা যারা নিয়োগ পেলেন তারাও কোনো কিছু বলতে পারেন কারো না। কাছে কিছু ছিল না তো। তখন তো ডকুমেন্ট তো ছিল না রায়। তো ওই সময় অনেক ধরনের কথাই উঠে আসছে, সেইটা অন্য আলোচনা। না, এটা পরে বলেছে, লম্বা। তারা পরে বহুবার বলেছে। আচ্ছা, না, এটা টক শোতে বলতে পারে, কিন্তু এটা অফিশিয়ালি না, অবশ্যই অনেকে বলছে স্যার, অনেকে বলছে। আমি তো আমি এখন অনেকে আমাদের সাথে আপনি fight করে। উপদেষ্টা পর্যায়ে? না না, এই যে জামাত ইসলাম এবং এই ও আচ্ছা, এবং না, আপনি NCP রেফারেন্স তারা করেন, বলেছে। এনসিপি কে বলছে আমাকে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। যদি আপনি একটু বলেন ডক্টর কাজী মারুফুল ইসলাম। জি, আমি তাদের বক্তব্য এবং বিতর্ক শুনছিলাম। আসলে কি একটা হলো যে ধরেন সংবিধান নিয়ে মূল প্রশ্নটা, তো এখন সংবিধান বস্তুত কি? সংবিধান একটা সমঝোতা, মানে আমরা 4 জন মানুষ মিলে যদি আমরা ঠিক করি যে ঠিক আছে আমরা টকশোটা এভাবে চালাবো, তাহলে এভাবেই, এটাই আইন, এটাই সংবিধান। তাহলে সংবিধানের অক্ষরে অক্ষরে কি লেখা আছে সেইগুলো যখন আমরা বদলাতে চাই, সেই বদলানোর যে পদ্ধতি, ধরুন এই সংবিধানটা আমরা মানছি, এই সংবিধানের আওতায় নির্বাচন করেছি, সংসদ করেছি, কিন্তু তাহলে এই সংবিধানেই তো লেখা আছে যে আপনি এই সংবিধানের
যেগুলো যে রাষ্ট্র পরিচালনার যে মৌল কাঠামো সেখানে আপনি হাত দিতে পারবেন না। এমনকি সেটা নিয়ে যদি আপনি 7-এর খতে যদি আপনি যান, আপনি এটা নিয়ে সমালোচনাও করতে পারবেন না। আলোচনা করলে আপনার রাষ্ট্রদ্রোহিতা হবে। অর্থাৎ আমরা আজকে যে এটা নিয়ে কথা বলছি, এই সংবিধানের আলোকে কালকে কিন্তু এই সরকার আমাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে দিতে পারে সবাইকে। এবং রাষ্ট্রদ্রোহিতার মানে হচ্ছে যে আমাদের সবার কিন্তু মানে চূড়ান্ত রকমের আপনাদের রায় হয়ে যেতে পারে এটা, বিকজ আমরা এই সংবিধানের মৌলিক কাঠামো নিয়ে কথা বলছি এবং তার সমালোচনা করছি বা সেটা নিয়ে আমরা বিতর্ক করছি। এটা করা যাচ্ছে না। তাহলে আমি কিভাবে সংবিধান সংশোধন করব? অর্থাৎ সংশোধন করার এই সংবিধানের মধ্যে এমবেডেড যে প্রভিশনটা আছে সেটা তো এটা আটকে দিয়েছে। মৌলিক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারছেন না, পারবেন না। তাহলে সংশোধন এটা তো এইটার কন্টিনিউটি থাকলে আপনি সংশোধন করতে পারেন, কিন্তু যেখানে আপনি একটা ডিপারচার করছেন, এক্সিস্টিং ট্র্যাক থেকে আর একটা ট্র্যাকে যাচ্ছেন। আমরা বলছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা একটা মৌলিক কাঠামোর বিষয়। আমরা বলছি যে 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা, তো এটা একটা মৌলিক কাঠামোর বিষয়। এটা তো আপনি এই সংশোধন দিয়ে কোলায় না। কিন্তু আবারও বলি যে এই যে সংশোধন নাকি সংস্কার, এটা তো একটা শব্দ নিয়ে খেলার রাজনীতি। আমরা তো চাচ্ছি যে এটা বদল হোক। সেই বদলের জায়গাটাতে আমরা একমত হচ্ছি না কেন? যেখানে আসলে আমরা দেখছি যে আমি এটা মনে করতে চাই না, কিন্তু বারবার করে আমাদেরকে মনে করিয়ে দেয়া হচ্ছে যে রাজনৈতিকদের আসলে কথায় বিশ্বাস করতে নেই। এটা হচ্ছে যে ওভারঅল হয়ে গেছে, যে ওনারা যেটা মুখে বলেন আসলে সেটা মিন করেন না। সেটা সব শ্রেণীর রাজনীতিবিদদের বেলায় দুঃখজনকভাবে হচ্ছে আমাদের এই বিশ্বাসের জায়গাতে বারবার করে যেতে হচ্ছে। সেটা এখানে যারা বসে আছেন, এনসিপি নেতৃবৃন্দর কথা বলি, বিএনপি নেতৃবৃন্দের কথা বলি, যারা এর বাইরে আছেন, তাদের সবার বেলাতেই আমি এটা এক বাক্যে প্রযোজ্য করব যে তারা ক্রমাগতভাবে এই আস্থাহীনতা তৈরি করছেন যে সাধারণ মানুষ তাদের কথায় আর বিশ্বাস রাখতে পারছেন না। সাধারণ মানুষের মধ্যে এটা পরিষ্কারভাবে আকাঙ্ক্ষা ছিল যে এই সংবিধান, এই শাসন ব্যবস্থা আমাদের জন্য কাজ করছে না, এটা বদলাতে হবে। এটা 24-এর গণ অভ্যুত্থানের মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল। আপনি ভিডিও দেখেন, মানুষের কথা দেখেন, সেই সময় আপনি দেয়াল লিখন দেখেন, মানুষ এটা চেয়েছে, কারণ তারা দেখেছে যে কিভাবে এই শাসনযন্ত্র একটা ফ্যাসিজম উৎপাদন করে। এটা তারা ভুগেছে। আমরা প্রিভিলেজড, আমরা ওইরকম ভুগিনি, কিন্তু সাধারণ মানুষ ভুগেছে। ফলে এটা যে কাজ করে না, এটা যে রন্ধ্রে রন্ধ্রে নষ্ট হয়েছে, সেটা ঠিক, সেটা বদল দরকার। এখন সেই বদলের একটা মৌলিক জায়গা আমরা কিভাবে করব? আমরা আজকে একটা ভালো রাষ্ট্রপতি পেয়েছি বিতর্কের ঊর্ধ্বে, তো কালকে একজন বিতর্কিত রাষ্ট্রপতি পাবো না, তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এই মানুষ ব্যক্তি হিসেবে কোনো গুরুত্বপূর্ণ না, আমরা প্রতিষ্ঠানটার ব্যাপারে নজর দিতে চাই। তাহলে সেই প্রতিষ্ঠানটা আমার নিশ্চিত করার একটা ন্যূনতম যে খেলার নিয়ম, সেই খেলার নিয়মটা হচ্ছে সংবিধান। তাহলে সেই সংবিধানে তো অবশ্যই আমাকে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা টোটকা পরিবর্তন সংশোধন দিয়ে তো আমরা পারছি না, এটা তো হবে না। জি জি, পরিষ্কার। মোশাররফ, যদি আপনি স্যারের সাথে একটু আমি স্যারের প্রশ্ন করতে চাই। স্যার, সংবিধানে যা আছে, জি, এই বর্তমান সংবিধানে ভালো ভালো কথা আছে, যেমন আপনার ভোটের মাধ্যমে আপনার সরকার করে 166-তে আছে। আপনি মানেন নাই, কিন্তু আপনি এর রেমিডি কিছু আপনি আছে সংবিধানে, যে আপনি যে মানেন নাই এর জন্য আপনার কি হবে? ওই যে এটা তখন আমি আপনাকে প্রশ্ন করবো তখন যে আপনি মানলেন না, ওটা জনগণ, এটা তো আপনি আমাকে তো সার্ভাইভ করার জন্য আমি আমার মতো বলে যাব। কিন্তু আপনি যদি এই যে নির্বাচন কমিশন, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অবশ্যই তারা রাতে ইলেকশন করেছে, আপনি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? বা আমার সংবিধানে এমন কোনো ব্যবস্থা আছে তুমি যদি এই ধারা ব্যত্যয় করো, তাহলে বরং আপনাকে ওই জায়গাগুলি কিভাবে রিপেয়ার করা যায় সেই ব্যাপারে আমাদের আলোচনাগুলো করতে হবে। যেমন আমাদের এই যে আপনি দেখেন আমাদের সংবিধানে কি আছে 126-এ, যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় যে ধরনের সহযোগিতা সরকারের কাছে দিতে বাধ্য থাকবে, ডাইরেক্ট কথা, একদম বাধ্য। আপনার মনে আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন আর্মি চেয়েছিল, দেয় নাই। এই না দেওয়ার কারণে সরকারের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন এইটা সংবিধানে অন্তর্ভুক্ত করেন, তাহলে দেখবেন এটা জবাব দিতে নিশ্চিত হবে। কিন্তু স্যার যে পয়েন্টগুলো তুলেছে, যে মৌলিক জায়গাগুলো নিয়ে কথা বলারই তো সুযোগ নাই। যদি সংশোধন এভাবে হয়, যদি সংস্কারটা না হয়, তাহলে এইটা আসলে ওই কথার কথা অনুযায়ী এইভাবেই আমাদেরকে চালাই নিতে হবে। তা না, আপনি যদি অ্যামেন্ডমেন্টের এই যে আমরা তো এই সংবিধান মানছি না, অনেক ক্ষেত্রে মানি, অনেক ক্ষেত্রে মানছি না, তো আসলে আমরা তো বাইরে বেসিক্যালি এখানে তো একটা মিক্সড চলতেছে এই ব্যাপারে। এই জন্য আপনি মনে আছে, এখন আমরা যদি বলতে আপনি তো এই সংবিধানে আছে শেখ মুজিবের ছবি আপনি এখানে টানাবেন, আপনি তো টানাবেন না, মানছি না তো আমরা, আপনি এই ব্যাপারে তো কোনো কথা নেই। এখন এই কারণেই তো আপনি অ্যামেন্ডমেন্ট করে এই যে যেই জায়গাগুলো আমাদের ফল্টগুলি আছে এগুলোকে আপনি রেকটিফাই করে এইটাকে একটা জনগণের একটা সংবিধানে পরিণত করে, সেই সুযোগ তো সংবিধানে আপনার আছে। পৃথিবীতে আপনি দেখেন ভারতের সংবিধান মানে 104 বার না 5 বার সংশোধন হয়েছে। সংশোধন হওয়াতে তো কোনো আপত্তি নেই, সংশোধন তো আমরা 16 বার করেছি, দরকার আপনি আবার করেন, এগুলি রিপেয়ার করেন, এবং এগুলি কিভাবে ভায়োলেশন করলে কি শাস্তি হয় সেটা সংশোধনের কথা বলছেন না, তিনি বলছেন এই সংবিধানকে
আমূল সংস্কার দরকার। সংস্কার তো সেটা আরো বিশাল ব্যাপার। সংস্কার করলে তো আপনি অনেক, যেমন এবার যে বিতর্কটা উঠেছে, আপনি এই যেমন আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আরেকটা চেতনা দাঁড় করাতে চেয়েছিলেন। এই সকল জিনিসগুলি তো সন্দেহ দানা বেঁধেছে, যেটা আমাদের ঐতিহ্য, যার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমরা জন্মটাকেই অস্বীকার করতে চান কেউ কেউ। তো এই যে কিছু হ্যাঁ, সংকট মুক্তিযুদ্ধের মূলনীতিটা ফেরত আনেন। এটা এটা তো কিছু আপনারা তো সংকট মুক্তিযুদ্ধের- তৈরি হয়েছে, এই সংকটের কারণেই তো আজকে বিতর্কগুলো। আচ্ছা। মুক্তিযুদ্ধের মূলনীতি ফেরত আনতে জি, গেলেও তো জি, আমার জি, সংস্কার পরিষদ মনিরা দরকার। শারমিন। না, আমি ভাই দেখেন, ভাই যে প্রশ্নগুলো তোলেন প্রত্যেকটার উত্তর আমার কাছে আছে। দেখেন, উনি বলতেছেন যে নির্বাচন কমিশন যে দিনের ভোট রাতে করলো, এই জন্য আপনারা একটা কিছু আনেন, এটাও তো ওনারা করতে দিচ্ছেন না। এটাও তো গণভোটের মধ্যে আছে। গণভোটের মধ্যে 1 নম্বরেই আছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত যেটা আমরা একমত হয়েছি সেভাবে হবে। এটা 1 নাম্বার। এটা হচ্ছে গণভোটে আপনারা যেখানে হ্যাঁ ভোট দিচ্ছেন তার 1 নম্বর দফা। তার মানে এই যে পিএসসি, দুর্নীতি দমন, নির্বাচন কমিশন, এখানে এই যে দলীয় নিয়োগ, এই জায়গায় দলীয় নিয়োগ করা যাবে না। এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ নিয়োগ করতে হবে। এটা তো তারা মানেন নাই। এখন এইটা যদি তারাই চাইতেছেন যে হচ্ছে দিনের ভোট রাতে আর হবে না, কিন্তু তারা আবার এই জায়গাগুলো তো দলীয়করণ করছে। এবং গণভোটকে কেন বাস্তবায়ন করছে না? কারণ গণভোট বাস্তবায়ন হলে এই জায়গাগুলো দলীয়করণ করা যাবে না। তার মানে ওনারা আসলে যেই কথা বলেন এবং যেই কাজটা করেন এই দুটার মধ্যে অনেক ফারাক। এবং দেখেন, এখানে হচ্ছে ওনারা বারবার করেই বলছেন যে এই যে সংস্কার মানে সংশোধনেই কেন আমরা যাচ্ছি না। দেখেন, ওনারা বলছেন যে এই যে 71 মানে 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখবেন বিশাল বিতর্ক, 71 এবং 24 কোনটা বড়, দুইটাকে হচ্ছে মানে করা, মানে মুখোমুখি দাঁড় করানো। এখানে দুইটা বড় রাজনৈতিক দল আছে, তাদের হচ্ছে ইনসিকিউরিটি আছে 2 রকম। সেটা হচ্ছে এক দলের 71 নিয়ে ইনসিকিউরিটি আছে, তারা ওখানে এক ধরনের তাদের একটা ঐতিহাসিক ভুল আছে। আরেক দলের 24-এ তারা রাজনৈতিকভাবে এই জায়গাটা লিডারশিপ নিতে পারে নাই, সেজন্য তাদের একটা ইনসিকিউরিটি আছে। সুতরাং তারা কি করে, দুইটাকে মুখোমুখি করানোর মাধ্যমে এই যে ইনসিকিউরিটির কথা উনি এখনই বললেন, এটাকে সামনে আছে। আপনারাই দাঁড় করাইছেন, আপনারা তো যারা ক্ষমতার ভাগ চান তারাই। এখন আমি বলি একটু, সেটা হচ্ছে যে এই যে 71-এর কথা বলছেন হ্যাঁ মুখে মুখে, তো এই যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতি তো আমার 71-এর মূলনীতি না। আমরা এবার ঐকমত্য কমিশনে বসে সেই আবার 71-এর মূলনীতি যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং সাথে হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, এটা আমরা চেঞ্জ করেছি। এখন আপনি বলেন সংবিধান সংস্কার কমিটির মধ্যে আমরা যদি 4-5 জন দেই, তাহলে কি আপনি এটা চেঞ্জ করতে পারবেন? নেভার। এটার জন্য এটা তো একদম বেসিক স্ট্রাকচারে হাত দিতে হচ্ছে, তার মানে 7-এর ক্ষতে আমরা আটকে যাব। সেই জায়গা থেকে আমি যদি বলি, ঐকমত্য কমিশনে আমরা যতগুলো সাংবিধানিক যে পরিবর্তনের কথা বলেছি, কোনোটাই এই সংবিধান সংশোধন কমিটির মধ্যে দিয়ে হবে না। এটার জন্য সংস্কার আলাদা পরিষদ লাগবে। সেই কারণে দেখেন, যখন বিএনপি বিরোধী দলে ছিল, তারা 31 দফা দিয়েছে না? 31 দফার 1 নম্বর দফায় কেন তারা সংবিধান মানে সংস্কার পরিষদের কথা বললো? কারণ তারা জানে যে এই সংবিধানের মধ্যে আসল সমস্যাটা আছে। কিন্তু তখন তো তারা বিরোধী দলে ছিল, তখন তো ক্ষমতার মধ্যে ছিল না। এখন তো তারা ক্ষমতায়। এখন তারা ভাবছে যে না, এই কাজগুলো করলে আমি যে ওই দুদকটা আমার দলীয় লোকটাকে বসাইতে পারবো না, মানবাধিকার কমিশনারটা আমি আমার নিজের পছন্দের লোককে বসাইতে পারবো না, আমি নির্বাচন কমিশনটাকে আবার দিনের ভোট রাতে যদি আমার প্রয়োজন হয় তাহলে তো আমি আবার করতে পারবো না। সেই কারণে আমি এই গণভোটের বাস্তবায়নটা করবো না। এটা হচ্ছে, দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আমি এখানে একটু মনে রাখার, আপনি দেখেন নির্বাচন কমিশনের ব্যাপার কিন্তু অলরেডি সবাই ঐক্যমত যে স্পিকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী, বিরোধী দল এবং থার্ড বিরোধী দলের এক প্রতিনিধি থাকবে। এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই। তাহলে আপনি কেমনে দলীয় লোক এখানে বসাবে? হাইকোর্টের ব্যাপারে স্পষ্ট, প্রধান বিচারপতির ক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছে, যিনি সিনিয়র মোস্ট টু যে 2 জন আছে, যদি ওনাদের কোনো শারীরিক মানসিক কোনো সমস্যা না থাকলে মোট সিনিয়র হবে, না এটা পরের জন্য হবে। এগুলো তো ফিক্স করে দেওয়া এটা হয়েছে। তো দান খয়রাতের রাজনীতি না ভাই, এটা দান খয়রাতের সমস্যা না। তার মানে আপনারা বলতে চাইছেন এখানে কোনো দলীয়করণ, দলীয় বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়ার কথা বিএনপির মাথায় নাই? নাই, কারণ এই সিস্টেম কিন্তু গভর্নরটা আবার দলীয়, গভর্নরটা আবার দলীয়। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তৃতীয় বিরোধী দলের নেতা থাকে এখানে, এদের প্রতি কি আপনার আস্থা নাই? আপনি প্রধানমন্ত্রীকে বিশ্বাস করবেন না, বিরোধী দল নেতাকে বিশ্বাস করবেন না, থার্ড পার্টির যিনি ওনাকে আমরা বিশ্বাস কোনো করবেন না? ব্যক্তিকে বিশ্বাসই করব না। কোনো করবেন আমরা না? সিস্টেমটাকে চেঞ্জ তাহলে করব। আপনি দেশটা চালাবেন কি হ্যাঁ, করে? আমরা সিস্টেম ঠিক করব। সিস্টেম ঠিক করে কিভাবে এখানে চালাবেন? যেই আসবে তাকে সেই সিস্টেমে কাজ করতে বাধ্য থাকতে হবে। কারণ বাংলাদেশে 2 দিন পর পর গণঅভ্যুত্থান হবে না, মানুষ এত রক্ত দিবে না। আপনাদের কথা শুনলে আমার খুব কষ্ট হয়। কেন ভাই জানেন? আপনারা সিনিয়র রাজনীতিবিদ, আপনারা বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনাদের কথা আমি সব কিছুতে একমত হতাম যদি একটা জিনিস আপনারা স্বীকার করতেন, যে আপনারা বলেন যে গণঅভ্যুত্থান বলে কিছু হয় নাই 24-এ। এটা বাদ দিলেই আপনারা যা বলতেছেন এটা হচ্ছে ওই যে আগেকার যে রাজনীতির যে ধারা সেটার সাথে অ্যাকোমোডেট করে। কিন্তু আপনারা তাহলে বলেন যে আমরা গণঅভ্যুত্থানটাকে মানি না। গণঅভ্যুত্থান যদি আপনারা মানেন তাহলে এই পরিবর্তনটা আপনাদের করতে হবে এবং এই পরিবর্তনের কথা আপনাদের শুনতে হবে। আপনারা যতই যুক্তি দেন, এগুলো সব খোরা যুক্তি, এগুলো মানুষ বুঝে। আচ্ছা, জি, একটা মোশাররফ ভাই কিন্তু একটা দারুণ কথা বলেছেন, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করছি, যে আপনি সংবিধানে যা আছে সেটাই তো কেউ মানেনি। আমরা অনেক ভালো জিনিস চাচ্ছি কিন্তু কেউ তো মানছে না। এখন না মানলে কি হবে? এখন না মানার ব্যাপারটা আসলে সংবিধানে থাকে না।
উচিত, আমি না, মনে করি বাংলাদেশের না, প্রেক্ষাপটে কিন্তু সংবিধান করা উচিত। যখন আপনার সেটা দিলাম তো সেটাও মানবো না, তখন আপনি কি হবে? মানে আইডিয়াটা হচ্ছে যে আসলে আমরা এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ততক্ষণ কাজ করে যতক্ষণ সেটাকে আমরা মানি। মানে আজকে যদি আমরা সঞ্চালক ওনাকে না মানি, না মেনে যদি আমরা 4-3 জন কথা বলতে থাকি, তাহলে তো জিনিসটা হবে না। কিন্তু আমরা ভরসা করছি যে ঠিক আছে ওনার কথা হলে আমরা থেমে যাব। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা হচ্ছে গণতন্ত্রের একটা ন্যূনতম শর্ত। ফলে আজকে সংবিধানে আমার আজকের যে নির্বাচন কমিশন, যে উদাহরণটা উনি দিলেন, এটা চমৎকার উদাহরণ যে নির্বাচন কমিশন তার যে ক্ষমতা আছে, তার যে সাংবিধানিকভাবে এখনো পর্যন্ত যা যা করার সামর্থ্য আছে, তার ন্যূনতম প্রয়োগ করলেও আসলে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সেটা উনি করছেন না। এখন এই যে করছেন না, এইটা আপনি সংবিধান দিয়ে ফিক্স করতে পারবেন না, এটা আইন দিয়ে ফিক্স করতে পারবেন না। এইটা বারবার করে আমার যে পয়েন্ট সেটা হচ্ছে যে ধরেন এনসিপি কিংবা বিএনপি তারা শব্দের খেলা খেলছেন, কিংবা তারা একজনের দুর্বলতা বা একজনের দুর্বল জায়গায় তার একজন আর চাপ প্রয়োগ করবে, এটা গণতান্ত্রিক রাজনীতির একটা প্রকাশ্য নিয়ম, এটা ঠিক আছে, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা মূল জায়গা থেকে একমত হতে পারছি কিনা যে আসলে বাংলাদেশটাকে আমরা একটা গণতান্ত্রিক দেশে রূপান্তরটা চাই। সেই চাওয়াটা কেবল সদিচ্ছাটা মুখে লিপ সার্ভিসের ব্যাপার না, এটার কতগুলো আসলেই আমাদের ডকুমেন্টেড হওয়া দরকার। কারণ আমি তখন ডকুমেন্টেড হলে আমি তাকে শাস্তি দিতে পারছি না, কেন যে আপনি যদি না মানেন, কিন্তু আমি আপনাকে বলতে পারছি যে আপনি কিন্তু মানলেন না। সেই না মানার যে ক্ষোভ, এটাই কিন্তু ক্রমশ পুঞ্জীবিত হয়ে কিন্তু 24 এসেছে। এই 24টা তো আজকে আসেনি। এই ডকুমেন্টেশনের কথাই কি বলছেন আপনি যে এটাই সংস্কার? এটাই নাকি সংস্কার, এটাই আমার সংবিধানের পরিবর্তনের জায়গাগুলো। সেটা আপনি সংস্কার বলেন অথবা সংশোধন বলেন, অর্থাৎ এই সংবিধানে এখন অবশ্যই আমার পরিবর্তন। সংশোধন করে কি আপনি যে মৌলিক জিনিসগুলোর কথা বলছেন সংশোধন সেটা দিয়ে হবে পরিবর্তন করা না, সম্ভব? সংশোধন দিয়ে হবে না। অর্থাৎ যেভাবে আমরা সংশোধন করার রেওয়াজটা আছে, সেই রেওয়াজে আপনি এটা পারবেন না। এখন বিএনপি ক্ষমতায়, এখন এবং তারা 2/3 এই সংসদে। এখন বিএনপি যদি না চায় তাহলে আপনি কি করবেন? বিএনপি না চাইলে আপনি যদি, হ্যাঁ, মানুষের কাছে যাওয়ার ছাড়া তো আর কোনো উপায় নেই। মানুষকে মোবিলাইজ আবার করতে হবে, কারণ মানুষই তো এর আগে যে নির্বাচন হয়েছে, শেখ হাসিনার আমলে যে শাসন ব্যবস্থা চলেছে, মানুষটা চায়নি, কিন্তু তারা তো কালকেই এটার বিরুদ্ধে নেমে যায়নি। অর্থাৎ তার যে ক্ষোভ, সেই ক্ষোভটা পুঞ্জীবিত হয়েছে এবং সেটাকে মোবিলাইজ করা হয়েছে এবং তারপরে মানুষ সেটার প্রতিক্রিয়া জানিয়েছে। আজকে যদি বিএনপি এটা ক্রমাগতভাবে এই অ্যাসপিরেশন এবং যে আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাকে যদি অস্বীকার করতে চান, তাহলে এটা নিশ্চিতভাবে এটা সবাই দেখছে, আমাদের আলোচনা সবাই যেমন দেখছে, তাদের আলাপ, তাদের ব্যবহার, সেটা সবাই দেখছে। ফলে মানুষ এটাতে রেসপন্ড করবে এবং এইটা আমি ওনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমি একজন বাইরের মানুষ হিসেবে, অর্থাৎ রাজনীতির দলের বাইরের মানুষ হিসেবে আমি যেটা দেখি যে মানুষ কিন্তু আপনারা ওই 80-র দশক 90-র দশকে নেয়, এটা কিন্তু অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। আপনার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু কোথাও না কোথাও রেকর্ডেড হচ্ছে এবং এটা মানুষ দেখছে। ফলে কোনোভাবে পার পাবে না। মানে এটা বিএনপি যদি এটা করতে থাকে তাহলে তার জন্য ভোগান্তি আছে, এটা স্পষ্ট। ওকে, মনিরা শারমিন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন মন্ত্রী ছিলেন এই কয়েকদিন আগে, মানে 2 সপ্তাহ আগে, তিনি নিজে বলেছেন যে আমি দেখেছি কোনো পরিবর্তন হয় নাই। তিনি একজন সিটিং মন্ত্রী এবং তিনি বলছেন এই কথা যে আমি দেখেছি, খুব আফসোস করে, খুব হতাশার সুরে বলছেন কোনো পরিবর্তন হয় নাই। তিনি এখন মহামান্য রাষ্ট্রপতি। এখন আপনি বলবেন যে কোনো পরিবর্তন, রাষ্ট্রপতির দ্বারা কোনো পরিবর্তন আপনি প্রত্যাশা করেন? দেখেন, এই যে সিস্টেমে আসলে আমি ওইটাই বারবার করে বলছি যে এখানে তো আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি রাষ্ট্রপতি হয়েছেন, এটা তো ব্যক্তি হিসেবে না, কিন্তু মানে রাষ্ট্রপতির যদি আমি মানে জব ডেসক্রিপশন দেখি, সেটার মধ্যেই তো আসলে কিছু নাই। ওই যে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, এই দুইটা তিনি নিজে নিজে নিতে পারেন, কিন্তু সেটাও আসলে নিজে নিজে নেন না সিদ্ধান্ত। ওই বাকি সব কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এবং দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানবাধিকারের বিষয় নিয়ে আমরা অনেক কথা বলি, যে রাষ্ট্রপতি এই যে ক্ষমা করে দেওয়ার, নিঃশর্ত ক্ষমা করে দেওয়ার যে একটা ক্ষমতা আছে তার, আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় বললাম যে এই যে রাষ্ট্রপতির মনে হইল রাষ্ট্রপতি ক্ষমা করে দিল, এটা কেমন কথা? তাহলে ধরেন একজন গুমের শিকার একটা পরিবার, সে হয়তো মামলা করেছে, যে আসলে অপরাধী তার হয়তো ধরেন যাবজ্জীবন হয়েছে। এখন সে যখন রাষ্ট্রপতির কাছে আসবে, এই রাষ্ট্রপতির কাছে আসবে, তখন কিন্তু রাষ্ট্রপতির যদি মনে হয়
কোন একটা খুব সুন্দর একটা ঈদের আগে যদি মনে হয় যে না মনটা ভালো, তাহলে আমি ক্ষমা করে দিলাম, তাহলে কিন্তু উনি ক্ষমা করে দিতে পারবে। এটার জন্য কিন্তু ওই যে গুমের যে শিকার পরিবার তার কিন্তু মতামত নেওয়ার কোনো প্রয়োজন না, অভিযোগকারীর মতামত নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু দেখেন এই ঐকমত্য কমিশনে আমরা বলেছিলাম এই জুলাই সনদে যে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু এই ক্ষমা করার ক্ষেত্রে কিন্তু এটা যারা অভিযোগকারী তার সেই পরিবারের কিন্তু মতামত নিতে হবে। তাহলে দেখেন এই যে মানবাধিকারের জায়গাটা সেটাও কিন্তু সুরক্ষিত হতো, কিন্তু আপনি দেখেন যে সেটাও কিন্তু হলো না। এবং দেখেন আমি এখানে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মন্ত্রী ছিলেন, উনার যখন উনি এই মতামতটা দিয়েছেন যে কোনো কিছুই পরিবর্তন হয় নাই জনাব তারেক রহমান ছাড়া, এটার সাথে আমি একদম পুরোপুরি একমত, কারণ পরিবর্তনের কোনো কাজ তো আসলে ওনারা করেন নাই। দেখেন আপনি খুব গুরুত্বপূর্ণভাবে যেই অধ্যাদেশগুলো ভাই বললেন যে ওনারা প্রথম অধিবেশনে শুধু অধ্যাদেশগুলো আইনে পরিণত করেছেন, কিন্তু দেখেন খুব গুরুত্বপূর্ণ যেগুলো এই যে গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, সেগুলো যেভাবে করে এখন খসড়া আইন আমরা দেখছি যে ধরেন গুমের অভিযোগ যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হয়, আইন শৃঙ্খলা বাহিনী আবার সেটার তদন্তের ভার প্রাপ্ত হবেন, মানবাধিকার ক্ষেত্রেও তাই। এবং আপনি জানেন 5 আগস্টের পরে একজন গুমের শিকার হয়েছে মংলাতে, ওনার নাম হচ্ছে মিরাজ শেখ। আপনারা এই জিনিসটা একটু দেখবেন, ডয়েচে ভেলে এটা নিয়ে অলরেডি ইন্টারভিউ করেছে। 5 আগস্ট পরবর্তী সময় কোস্ট গার্ডের বিরুদ্ধে এই অভিযোগ এসছে যে মিরাজ শেখকে কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে এবং সেই ভুক্তভোগী পরিবার কিন্তু বিভিন্ন জায়গায় তারা কথা বলার চেষ্টা করছে, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে, যোগাযোগ করার চেষ্টা করছে, আমাদের সাথে যোগাযোগ করেছে। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময় আবার কিন্তু একটা গুম হলো। এখন এই গুমের পরিবারের যখন অভিযোগ এই কোস্ট গার্ডের বিরুদ্ধে, তার মানে কি এখন তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনী কি এটা তদন্ত করবে? তাহলে এই যে পরিবর্তন, কোন জায়গায় আমরা পরিবর্তনটা পেলাম আপনি বলেন? পরিষ্কার। মোশাররফ হোসেন, আমাদের হাতের সময় একদম শেষ, 1 মিনিট। না, এখন আমাদের বাংলাদেশে আপনি তো একটা জায়গায় আমাদের যেতে হবে। জি, আপনি আইন শৃঙ্খলা রক্ষা, আপনি কাউকে যদি বিশ্বাস না করেন তাহলে রাষ্ট্রটা চলবে কিভাবে? হ্যাঁ, এইটাকে কিভাবে আরো মানে একটা কাঠামোর মধ্যে আনা যায় সেটা আমরা, আমি দেখছি কেউ বলছে যে এই যে তদন্ত কমিটির যারা করবে এদের মধ্যে আবার একটা কমিটি করা, যাতে তাদেরকে সুপারভাইজ করতে পারে, এরকম একটা প্রস্তাব বলে। সুতরাং এদের নতুন নতুন আপনার আইডিয়া আসবে, এগুলিকে অন্তর্ভুক্ত করে যখন চূড়ান্ত আইন হবে সেখানে এটা সংশোধন করার তো সুযোগ আছে। না, এই আলোচনা, এই ডিসকাশন, এইটা তো বহু আগের, যে বাহিনীর মধ্যে যে বাহিনী এই কাজ ঘটিয়েছে সেই বাহিনী তার ব্যাচমেটরা বসে, তার কলিগরা বসে তার বিরুদ্ধে যখন তদন্ত করছে, তখন আপনি জানেন যে এই বাহিনীর অনেক ক্ষেত্রেই দুর্নাম আছে, করাপশনের অভিযোগ আছে, সেই বাহিনীর কিভাবে একটা সুবিচার পাবে আরেকজন থার্ড পার্টি? না, ঠিক আছে, আপনার এই অভিযোগ আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলাদেশে অসংখ্য অভিযোগের তো সত্যতা এরাই বের করেছে। এদের তদন্তেই অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের নানা সিস্টেমের শাস্তি দেওয়া হয়েছে, সেটাকে কি আপনি অস্বীকার করবেন? মোশাররফ ভাই, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। ধরেন অভিযোগকারী যদি আবার এখানে যদি হয় যে ধরেন গুমের শিকার যে পরিবারটা, এই পরিবার যদি এখন কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি এটা মনে হয় যে অভিযোগকারী মিথ্যা বলতেছে, তাহলে কিন্তু এই অভিযোগকারী 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। এইটা কেমন আইন হইল? না, এগুলি আপনার কথা। তারপর এখনো তো আপনারা আছে, কেউ যদি মিথ্যা মামলা দেয় 111 বলে, আচ্ছা তাহলে আমাকে বলেন না, যে জনাব সালাউদ্দিন মিথ্যা আহমেদ মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, তার বিরুদ্ধে সিস্টেম তো এখনো আছে আমাদের সঙ্গে, এখন দেখেন বিদ্যমান আইনে এখন এখনো তো আছে। ধরেন জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো গুমের শিকার। এখন ওনার পরিবার ওই সময় মানে যে এরকম করে অভিযোগ করেছিলেন, এখন সেই অভিযোগ যদি আইনশৃঙ্খলা বাহিনী মানে হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী তারা মিথ্যা প্রমাণ করতে পারতো, তাহলে তাদের তো জেল হইতো। তাহলে এইটা তো আপনারাই সবচেয়ে বড় ভুক্তভোগী, তারপরেও যদি আপনারা অস্বীকার করেন, আমার কিছু বলার নেই। আপনাদের অনেক ধন্যবাদ তিনজনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ।